যুদ্ধ চাই না, মারামারি চাই না। আপনি ভারতের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করতেছেন, গরু জবাই করতে পারবেন না, কিন্তু পৃথিবীর চতুর্থ বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত। এই যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ, এই যে নরেন্দ্র মোদী, মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে এদের হাত। বলতে হবে আপনি 33% মুসলমান পশ্চিম বাংলায়, আপনি গরু জবাই করতে দিবেন না, আপনি গরু রপ্তানি করেন কেন? শয়তানের শয়তান বদমাইশ। ভারতের হিন্দুরা বলতেছে আমরা কোরবানির জন্য গরু পালি, এক একদিন পিছনে। ভারত এতদিন তো মুসলমানরা চেয়েছিল, কিন্তু আজকে ভারতের হিন্দুরা সম্মিলিত ভাবে মিছিল করেছে যেন কুরবানি দিতে দেয়া হয় সীমান্তে। আপনি যে বললেন যে সাহস, এটাই তো বাংলাদেশ। আমরা ভারত মনে করে আমি অনেক বড় শক্তি। আরে বাবা, তুমি তো পৃথিবীর 2 নম্বর দেশ সাইজের দিক থেকে, হয়তো মিলিটারি পাওয়ারের দিকে কাগজে কলমে তুমি 4, 5, 6 নম্বরের দেশ, হয়তো আমি 30 নম্বরের দেশ। ইরানের অবস্থা দেখছো? আমরা এক বিন্দু ছাড় দিব না। আমাদের বিডিআর এখন যে ঘটনা ঘটাইছে, এটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক তারেক রহমানের বাংলাদেশের একটা নমুনা। আমরা তো কারোর সাথে ঘুরে দাঁড়িয়েছে বিজিবি, বিএসএফ কে তারা চোখে চোখ রেখে জবাব দিচ্ছে, বাংলাদেশের মানুষও এতে সায় দিচ্ছে। এই যে বিজেপির জবাব বিএসএফ কে, বাংলাদেশ কি কূটনীতিকভাবে কোনো সমস্যায় পড়বে কিনা, কিংবা এই যে বিজেপিদের তাদের ন্যায্য যে জবাব সেটা কিন্তু তারা কিন্তু দিচ্ছে, কাঁটাতারের বেড়া তারা ন্যায্য যেই জায়গা রয়েছে ভিতরে এসে দেওয়ার চেষ্টা করছে, বিজেপি সেটা বারবার রুখে দিচ্ছে। বিজেপি তার যে জবাবটা দেওয়ার দরকার ছিল, বাংলাদেশ সেটা ঘুরে দাঁড়িয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আপনি এটা কিভাবে দেখেন যে বিজেপির ঘুরে দাঁড়ানো? আপনি যদি হার্ভার্ড থেকে পিএইচডি নেন, অক্সফোর্ড থেকে আরেকটা ডক্টরেট নেন, অথবা আপনি যত পয়সার মালিক হন, অথবা আপনি যত বড় নেতা হন, কিচ্ছু আপনার মূল্য নাই যদি আপনার সাহস না থাকে। মানে সাহস হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা মানবীয় গুণাবলী। তো আমি তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তিস্তা এবং পদ্মা ব্যারেজ যেরকম উনি গাটসের সাথে ঘোষণা করছে, একইভাবে এই যে আমাদের বিডিআর, আমি বিজিবি বলতে চাই না, উনি বলছেন যে বিজিবির নাম আবার বিডিআর হবে। আমাদের বিডিআর এর কালকে এই যে আপনি যে ছবিটা দেখাইলেন, ওই ভিডিওটা আমি 10 বার দেখছি, আমার ভালো লাগছে। কেন? বিডিআর বলছে আইনের কথা, যে এইটা আমার পিলার, এইখানে বাংলাদেশ, ওইখানে আপনার ভারত। সে ওখান থেকে 150 মিটারে আপনিও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না। 150 মিটারের ভিতরে আপনি যা ইচ্ছা তা করেন। এখানে কিছু করতে হইলে বিডিআর বিএসএফ বৈঠক করতে হবে, এবং সেই বৈঠকের ফলাফল অনুযায়ী করতে হবে। তখন তারা একটু হিন্দি একটু বাংলা বলে, এবং আমার সবচেয়ে ভালো লাগছে আমার বিডিআর এর সেই অফিসার বাংলায় বলতে, বাংলা বলেন। তো এই যে গাছ, এই যে যুদ্ধ চাই না, মারামারি চাই না, আপনি ভারতের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করতেছেন, গরু জবাই করতে পারবেন না, কিন্তু পৃথিবীর চতুর্থ বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত। হিপোক্রেট, মানে হিপোক্রেসি কারে বলে, মুনাফিকি কাকে বলে? এই যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ, এই যে নরেন্দ্র মোদী, মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে এদের হাত। বলতে হবে আপনি 33% মুসলমান পশ্চিম বাংলায়, আপনি গরু জবাই করতে দিবেন না, আপনি গরু রপ্তানি করেন কেন? শয়তানের শয়তান বদমাইশ। ভারতের হিন্দুরা বলতেছে আমরা কোরবানির জন্য গরু পালি, এক একদিন পিছনে। ভারত এতদিন তো মুসলমানরা চেয়েছিল, কিন্তু আজকে ভারতের হিন্দুরা সম্মিলিত ভাবে মিছিল করেছে যেন কুরবানি দিতে দেয়া হয়। আসলে এই যে কুপমন্ডুকতা যে ভারতের, আমি শুনেন, আপনি তো সময় গেলে কথা বেড়ে যায়, আমি নিজেও পারি না। গতকাল ভারতের একজন বিখ্যাত কূটনীতিক, একজন না 3 জনের কথা শুনতেছিলাম, তার মধ্যে কেপিএস মেনন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পররাষ্ট্র সচিব ছিলেন, তার বাবা তার দাদা সবাই ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। আরেকজন কূটনীতিক যিনিও কংগ্রেসের মন্ত্রী ছিলেন, আয়ার, ওরা দুজন ডিসকাস করতেছিলেন। তো এক পর্যায়ে কৃষ্ণ মেননকে আমি খুব পছন্দ করি, কৃষ্ণ মেননের অনেক ইন্টারভিউ আমি শুনি। ক্যাপিএস মেনন বলতেছেন
যে ভারত এখন অনেক পিছায় গেছে। ভারতের এখন উচিত পাকিস্তানের সাথে নেগোশিয়েট করা, পাকিস্তানের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং করা। এই যে ভারত পিছায় গেল, যুদ্ধ যুদ্ধ খেলা, হিন্দু মুসলমান খেলা, অশিক্ষিতের খেলা, এবং সবচেয়ে মারাত্মক কথা উনি বলছেন যে আমাদের হিন্দু নিজেদের মধ্যেই আমাদের যে বিভাজন, কাস্ট, মুসলমান খ্রিস্টান বুদ্ধ বাদ দেন, এখানেই আমাদের সমাধান করতে হবে। ভারত আজকে 1980 সালে ভারত আর চীন এক ছিল, এক সমান ছিল। কেপিএস কৃষ্ণ মেনন বলতেছে ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ দ্য কন্ডিশনস অফ দ্য পিপল অফ দ্য বোথ কান্ট্রিজ। কি অবস্থা এখন? ভারতের থেকে 6 গুণ বড় হচ্ছে চীন, টেকনোলজিতে আকাশে উঠে গেছে, সমস্ত দিকে একজন মানুষ গরিব নাই, যেখানে ভারতের 35 থেকে 40% মানুষ এখনো মানে $1 নিচে যার ইনকাম। তো কেপিএস মেননের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে বাংলাদেশের সাথে আপনি 1-to-1 গাটস অ্যান্ড বাটস অ্যান্ড মেরুদণ্ড ঠিক করে কথা বলতে হবে। এটা হাসিনা সরকার না, এটা তারেক রহমানের সরকার, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের সরকার। এখানে একটা তথ্য যোগ করতে চাই, বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে। ভারতের সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পরে যদি ধরা হয় ব্রিটিশরা যদি এই মুহূর্তে যদি একত্রিত থাকতো, তাহলে মহারাষ্ট্রের পরেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির অবস্থান। যদিও বাংলাদেশে এখন স্বাধীন সার্বভৌম একটা দেশ, এখন এই দেশের মানুষের সাথে বারবার ঝামেলায় বেঁধে দেয় ভারতের জন্য কতটা কষ্ট। ভারত বাংলাদেশের মানুষ যদি পশ্চিমবঙ্গে না যায়, তাহলে তাদের রিসোর্ট বন্ধ হয়ে যায়, হসপিটাল বন্ধ হয়ে যায়, হোটেল বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরে এই যে সীমান্তে তারা এত বাড়াবাড়ি কেন? আচ্ছা শুনেন, এই যে আপনি বললেন না এগুলা স্ট্যাটিস্টিক্স, আমার কাছে সব আছে, আমি স্ট্যাটিস্টিক্স বলতে চাই না। ওরা বলে বাংলাদেশের মানুষ নাকি ভারতে কি জন্য যাবে? আরে এই যে এই তাদের যে আপনার 7 সিস্টার্স অ্যান্ড 1 ব্রাদার ওদের যে আছে এই রাজ্যগুলা, ওইগুলা তো বাংলাদেশ থেকে পণ্য না গেলে না খেয়ে মরবে। এই যে পশ্চিম বাংলা বলেন, 7 সিস্টার বললেন, বিহার বলেন, উড়িষ্যা বলেন, উত্তরপ্রদেশ বলেন, এরা সবাই মিলে যে অর্থনীতি, আমার অর্থনীতি তার চেয়ে বড়। তাহলে এবং আপনি তো বললেন শুধু অর্থনীতির কথা, আপনি সোশ্যাল ইন্ডেক্সে আপনি চাইল্ড মর্টালিটি, ম্যাটারনিটি, তারপরে আপনার এই যে টিকা, ভ্যাকসিনেশন বাচ্চাদের জন্য, তারপরে আপনার মায়ের আপনার কি বলে ট্রিটমেন্ট, এগুলাতে সোশ্যাল ইন্ডেক্সে মানে আপনার বিশ্ব স্বাস্থ্য হুর হিসাব অনুযায়ী আমরা ভারতের থেকে অনেক উপরে আছি। ভারতের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আন্তর্জাতিক দিক থেকে অনেক বেশি উপরে আছে। সেগুলো অনেক বড় লম্বা ডিসকাশন। আমি শুধু ভারতকে বলবো, ভাই আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি 33% মুসলমানদেরকে ঠেলে দিচ্ছ কেন? 90 লাখ আসামের মানুষকে নাকি এখানে ঠেলে দিবে, আপনার 2 কোটি পশ্চিমবাংলার মুসলমানকে এখানে ঠেলে দিবে। হ্যাঁ ঠেলে দাও, আসাম আমরা নিয়ে নিই, পশ্চিমবাংলা আমাদেরকে দিয়ে দাও, ত্রিপুরা দিয়ে দাও, আমরা ভারতের শুধু সব মুসলমানকে, ভারতের 25 কোটি মুসলমান আমরা নিয়ে নেব, সব তো চলে আসো আমাদের সাথে, অসুবিধা কি? তোমাদের তো দরকার নাই, এদের এমনি নদী নালা খাল বিল কিছু নাই, তারপরে নাই হচ্ছে বন্দর, আমরা বন্দর দিব, কিন্তু পুশিং করবা মুসলমানদেরকে। আর বাংলাদেশ সরকারকে বলবো, এইভাবে মুসলমান বলে কোনো কথা নাই, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি যাদেরকে হামলা করা হবে, আমাদের সরকার তার প্রতিবাদ করতে হবে। মাইনরিটি যেখানেই হোক, মানে ধর্মীয় সংখ্যালঘু, আমরা তো যদিও আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে সংখ্যালঘু বলি না, কারণ ওরা আমাদের সমান অধিকার এই দেশে, সমান অধিকার। কিন্তু সেটা ভারতে হোক, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, যে কোনো দেশে হোক, সংখ্যালঘু মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে সবচেয়ে নোংরা ছোট লোকই কাজ। একজন দুর্বলকে আঘাত করার মতো নোংরা জঘন্য কাজ যে করে, সে কোনো মানুষ হতে পারে না। এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই যে শুভেন্দু অধিকারী, শয়তানের বাচ্চা, শয়তান, বদমাইশ, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই যে এরা যে এই ধরনের নোংরামি করতেছে, এটার ফলাফল কি জানেন মেহেদী সাহেব? আমার কথা না, এই যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম এই যে সম্প্রতি যিনি পদত্যাগ করছেন আজ থেকে 8 বছর আগে, বারাক ওবামা বলছে যে আমেরিকার একটা রিলিজিয়াস কমিশন আছে, প্রতি বছর রিলিজিয়াস কিভাবে হয় এটা একটা কমিশন রিপোর্ট আছে, সেই কমিশনের গত বছরের আগের বছরের রিপোর্ট দেখে উনি বলছে
ভারত যদি সাম্প্রদায়িকতা না থামায় এই দেশ টুকরো টুকরো হয়ে যাবে। আমার মনে হচ্ছে ভারত সেদিকে আগাচ্ছে। এই যে ভারত আজকে 15 বছর যাবৎ সাম্প্রদায়িক শক্তির অধীনে এই যে আগাচ্ছে, আমার মনে হয় ভারত টুকরা টুকরা হওয়ার সব কাজ এই বিজেপি এরা করে যাচ্ছে। সুতরাং ভারতের যে মনুসংহিতার যে কনস্টিটিউশন সেটা চালু করবে, সেখানে ভারতের জন্ম না নেওয়া কোনো ধর্ম থাকতে পারবে না, থাকলেও সেটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে। এই যে তাদের প্ল্যান সেটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং বারাক ওবামার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, ওই যে গান্ধী নেহেরু যেই ভারতকে রেখে গিয়েছিল সেই ভারত আর থাকবে না, হবে না, এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের জন্য না, তোমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার কারণে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই একটা বিষয় সর্বশেষ যোগ করতে চাই, সেই বিষয়টা হচ্ছে যে 14 বছরের পূর্বে পর্যন্ত তারা করতে পারবে না, কুরবানি দিতে পারবে না, 14 বছরের পরে তারা কুরবানি দিতে পারবে। এখন ভারতীয় সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা একদম ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে তারা বলছে যে যদি 14 বছর পরে তাহলে কি তাদের মা থাকছে না, 14 বছর আগ পর্যন্ত তাদের মা থাকছে। এইটাকে আপনি কিভাবে দেখেন যে 14 বছর মায়েদের তো আমরা যত্ন করি হচ্ছে শেষ বয়সে এসে, সেখানে তাদের 14 বছর পরে তাদের মায়েদের মূল্য থাকছে না, তখন তাদের কুরবানি দেয়া যাবে, কিন্তু 14 বছর আগ পর্যন্ত তাদেরকে কুরবানি দেয়া যাবে না। আপনাকে বললাম না, এটা হচ্ছে হিপোক্রেসি, ভণ্ডামি। আপনি 14 বছর পরে একটা গরু ধরে কিছুই থাকবে না, এটা গরু মানে আপনি যেটা গরু বলতে পারেন 6 থেকে 7 বছরের গরুর সবচেয়ে মনে করেন ভালো হয়, সুন্দর হয়, তখনই কোরবানির জন্য উপযুক্ত। এবং আমাদের ধর্মেও আছে এটা ভালো গরু কোরবানি করা। আর আপনাকে যেটা বললাম, তারা হচ্ছে বিশ্বের কোনো সময় 3 নম্বর, কোনো সময় 4 নম্বর সবচেয়ে বড় বিফ রপ্তানিকারক দেশ। তখন তাদের মা কোথায় যায়? তাদের মাদেরকে কাইটা কুইটা প্যাকেট কইরা ডিপ ফ্রিজে ভইরা যখন সারা দুনিয়াতে পাঠায়, এবং এগুলো হালাল হালাল মাংস, কিন্তু খেয়াল করেন ব্রাজিল সম্ভবত পৃথিবীর 1 নম্বর হালাল মাংস রপ্তানিকারক দেশ, অস্ট্রেলিয়া মনে হয় 2 নম্বর, 3 নম্বর কোনটা দেশ জানি না, 3 নম্বর ভারত বা 4 নম্বর ভারত সব সময় থাকে। তাহলে এই যে ভণ্ডের দল, এই যে ভণ্ডামি, এবং সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে কি জানেন, একটা পশুর তারা মুদ খায়, খেয়াল করেন গরুর মুদ কিন্তু তারা খায়, এবং তারা এটা প্রচার করে। কত বড় মূর্খ, কত বড় ভণ্ড, এবং কত বড় অশিক্ষিত হলে দুধ আর মুদকে এক করে ফেলছে। আমরা খাই গরুর দুধ আর মাংস, তারা খায় গরুর মুদ। হ্যাঁ, দুধও হয়তো খায়, কিন্তু মুদকে তারা মনে করে যে এটা তাদের দেবীর মুদ, তাদের দেবতার মুদ খাচ্ছে। হোয়াট এ নইসেন্স, হোয়াট এ ননসেন্স! এই যে ভণ্ডামি, এই যে কুপমুন্ডকতা, আমি আপনাকে বললাম না ওদের যে আরএসএস এর, বিজেপির যে কনস্টিটিউশন, সেটা হচ্ছে যে কথাটা আমি একটু আগে বললাম, ওখানে মানে ভারতের সীমানায় যেসব ধর্ম জন্মগ্রহণ করে নাই, মনে করেন ইসলাম, খ্রিস্টান বা জু, ওরা থাকতে পারবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে। আর জৈন, হিন্দু, বৌদ্ধ, তারা এখানে প্রথম শ্রেণীর নাগরিক থাকবে। এটা হচ্ছে তাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন তাদের ধর্মীয় কনস্টিটিউশন যেটা বলতে পারেন, সেই কনস্টিটিউশন তারা ফলো করে, এবং সেটাই তারা আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যাচ্ছে। এটা মাথায় রাখবেন। বিজেপির লাগাম কিন্তু আরএসএস এর কাছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ, যেটা সাং পরিবার বলে। এগুলো নিয়ে যদি আপনি বলেন, এগুলো আমাদের জানা দরকার আছে। একসময় আমরা এগুলো কথা বলতাম না, আমাদের হিন্দু ভাইরা হয়তো মনে করবে হিন্দুত্ব আর হিন্দুত্ব এক জিনিস না। মুসলমান আর আইসিস যেমন এক না, এক্সট্রিমিস্ট আইসিস আর ইসলামের সাথে যেমন বিশাল ব্যবধান, ঠিক হিন্দুত্ব আর হিন্দুত্ববাদ এর মধ্যে ডিফারেন্স আছে। এরা হচ্ছে হিন্দুত্ববাদ অনুসারী, এরা এই দেশটাকে ধ্বংস করতেছে, সম্প্রদায়ের সাথে সম্প্রদায় লাগাই দিচ্ছে। এবং আপনি শুনেন, আপনি যদি উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে যদি মুসলমানদের অবস্থা শুনেন, আমি শুধু 2-3 ভারতীয় সাংবাদিক যারা হিন্দু তাদের মুখে যদি শুনেন, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমরা কিছুই জানি না ভারতে কি হচ্ছে। ভারতে কি হচ্ছে, 25 কোটি মুসলমানদের কি করতেছে, এমনকি মণিপুরে, মিজোরামে যারা খ্রিস্টান আছে, উপজাতি আছে, তাদেরকে কি করতেছে, খ্রিস্টানদেরকে কি করতেছে,
এগুলো যদি আপনি জানেন এবং শুনেন, দেখেন, আপনি চিন্তাই করতে পারবেন না। আমি বলবো না যে পৃথিবীর সব দেশের মাইনরিটি ভালো আছে। সব দেশের মাইনরিটি কোনো না কোনো রকমের ঝামেলায় পড়ে। তারা নিজেরা সবসময় নিজেদেরকে দুর্বল ভাবে। কিন্তু মাইনরিটি মানে 25 কোটি মুসলমানদেরকে তারা যেভাবে ট্রিট করতেছে, আপনি 2 জন বিখ্যাত নারী সাংবাদিক মুসলমান, একজন আগ্রার আর একজন খুব সম্ভবত উত্তরপ্রদেশে, দিল্লির। এদের যদি এরা অনেক বড় বড় মানে অনেক বড় ফ্যামিলির মেয়ে মনে করে, তারা বলতেছে আমাদের যে অবস্থা আর সাধারণ গরিব মুসলমানদের কি অবস্থা, এগুলো যদি আপনারা তুলনা করেন, তাহলে আপনি চিন্তাই করতে পারবেন না যে 15 বছর আগের ভারত আর আজকের ভারত কত অসহিষ্ণু, স্পেশালি ইন ডেমোক্রেটিক প্রসেস অ্যান্ড ইন কমিউনাল অ্যান্ড রিলিজিয়াস ডিসহারমোনি। যদি আপনি চিন্তা করেন, ভারতের অবস্থা ভয়াবহ। ধন্যবাদ এমজে আবিদিন আপনাকে আজকের অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তী অনুষ্ঠানেও আমরা আপনাকে পাবো। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।